মেট্রো কি পাবলিক টয়লেট পাইছেন নাকি যে মানুষের মুখের উপর পেতে দিবেন? গন্ধওয়ালা মনে হচ্ছে 10 দিনের পচা গরুর মাংস খেয়ে মেরেছে কেউ। এই হট্টগোলের মধ্যে কেউ খেয়ালই করলো না যে তাদের কাঙ্ক্ষিত উত্তরা স্টেশন চলে গেছে। তুই খাস কি? খিচুড়ি আমি খাই না। লিটার যদি পাই আমি খাই। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস, এত গোলা। এগুলো কি আমু? এগুলো পাটখড়ি। এতগুলো পাটপড়ি। এই কি রে, তোরা সবাই এখানে বসে আছিস? কালকে যে আমার ভাস্তির বিয়ে, সে কথা ভুলে গেছিস তোরা? এখান থেকে যেতে হবে কিন্তু অনেক দূরে, সেই উত্তরাতে। শোনো, উত্তরার রাস্তাঘাটের যা অবস্থা, আমার মনে হয় গাড়ি নিয়ে যাওয়াই উচিত, আরামে যাওয়া যাবে। ইস, গাড়ি মানে তো তেলের খরচ, গাড়ি রাখার জন্য তো ঝামেলা হবে। তার চেয়ে বরং বাসই ভালো। আমার মনে হয় আমাদের বাসে যাওয়াই ভালো হবে। হ্যাঁ আম্মু, তার উপর ওই জ্যামে বসে থাকলে বিয়ের খাবারটা মিস হয়ে যাবে। প্রথমে যেতে না পারলে আমরা ভালো খাবার পাবো না। কি বলছো ইয়ামিন? আমরা কি খাওয়া দাওয়া করতে উত্তরা যাচ্ছি নাকি? আমরা তো আমার ভাস্তির বিয়েতে যাচ্ছি। আমরা তো খাওয়ার জন্যই যাচ্ছি সাম্বা। তুমি তো ফাও সেলফি আর ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে যাচ্ছ। ইয়ামিনের বাচ্চা, আরে থাম থাম, তোরা এসব কি শুরু করছিস? তো কি ঠিক হলো, বাসে যাবে তোরা? আরে দূর, বাস আর গাড়ি তো পুরনো স্টাইল, এখন চলাফেরা হবে নিউ স্টাইলে। এখন আমরা যাব আধুনিক প্রযুক্তিতে, আমরা মেট্রোতে যাব, আমাদের মেট্রো রেলে যাব উত্তরা। একটা অ্যাডভেঞ্চারও হবে, আবার তাড়াতাড়ি পৌঁছানো যাবে, একদম চোখের পলকে পৌঁছে যাব উত্তরাতে। মেট্রো রেলের কথা শুনে ইয়ামিন আর শ্রাবণীর চোখ কপালে উঠে গেল। শ্রাবণী এক লাফ দিয়ে উঠে বলল, ওয়াও ভাইয়া, কি দারুণ আইডিয়া! মেট্রোতে আমরা দারুণ সব সেলফি তুলতে পারবো। আমার নতুন জামাটার সাথে মেট্রো রেলের ব্যাকগ্রাউন্ডটা দারুণ মানাবে। ইয়ামিনও হাততালি দিয়ে বলে, ইয়াহু, হ্যাঁ মেট্রোতে যাব। আমি টিভিতে দেখেছি, অনেক ফাস্ট চলে, সাপের মতন লম্বা। কিন্তু ইয়ামিন, মেট্রোতে তো অনেক ভিড় হয় শুনছি। আরে ভাড়া কেমন কে জানে, বাসের থেকে বেশি হবে না তো? আরে আপা, তুমি চিন্তা করো না, ভাড়া একদম রিজনেবল। আর দুলাভাই, ভিড়ের চিন্তা কি, আমি আছি না, আমি সব ম্যানেজ করে নিব নে। সো চলে, নো টেনশন। আচ্ছা বাবা, হয়েছে, কালকে আমরা সবাই মিলে মেট্রোতে করেই উত্তরায় বিয়ে বাড়িতে যাচ্ছি, কেমন? নাও, আমি যা বলেছি তাই হলো। এখন এত ভিড়ে টিকিট কিভাবে কাটবো আমরা? অনেক লেট হয়ে যাবে তো। আরে দুলাভাই, চিন্তা করো কেন, লাইনে দাঁড়াতে হয় নাকি? তোমরা দাঁড়াও, আমি 1 মিনিটে টিকিট কাটতে আনতেছি। আজকাল সব ডিজিটাল, বুঝছো দুলাভাই? ফয়সাল গিয়ে দাঁড়ালো টিকিট কাটার মেশিং এর কাছে। মেশিংয়ে টাকাটা ঢুকিয়ে দেওয়ার সময় 100 টাকার নোট দিতেই মেশিং বারবার ফিরিয়ে দিচ্ছে। নোটটা একটু পুরনো হয়, সেটা মেশিং পাত্তা দিচ্ছিল না। মেশিং তো ডিজিটাল। আরে এ কি, টাকা দিচ্ছি আর বারবার টাকা ফিরিয়ে দিচ্ছে কেন? কি রে ভাই, আমার টাকার কি কোনো মানিজ্জত নাই নাকি? ভাই, নোটটা একটু সোজা কইরা দেন, তাইলে দেখবেন মেশিন লইব। ফয়সাল নোটটাকে বইয়ের পাতার মতন মসৃণ করে আবার ঢুকানোর চেষ্টা করে, কিন্তু মেশিং এবার হ্যাং হয়ে গেল। স্ক্রিনে বিরক্তকর একটা হাসির ইমোজি এসে রইলো। শ্রাবণী দূর থেকে চেঁচিয়ে বলে, ওই ফয়সাল, কি হয়েছে? 1 মিনিট তো শেষ, তুই না বললি 1 মিনিটের কাজ এটা? মানিজ্জতের ফালুতা হয়ে গেল রে। মেশিনটা নষ্ট হওয়ার মনে হয় আর সময় পাইলো না, কি আর করার। চল কাউন্টারে যাই, লাইনে দাঁড়াই টিকিট কাটতে হবে মনে হচ্ছে। কাউন্টারের লাইন দেখে মনে হলো পুরো ঢাকা শহরের লোকজন এখানেই আজকে টিকিট কাটতে এসেছে। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ইয়ামিন তার খালার হাত ধরে টান দিয়ে বলে, সাম্বা, আমি চিপস খাবো, আমার ক্ষুধা লাগছে সাম্বা। আরে ইয়ামিন, একটু ধৈর্য ধরো, দেখছো না কি অবস্থা? না হলে আজকে সময় মতন বিয়ে বাড়িতে পৌঁছাতে পারবো না। সাম্বার বাচ্চা, তুমি না সেই দিন বললা তুমি অনেকগুলো টাকা জমাইছো, তাহলে আমার চিপস কিনে দিতেছো না কেন? ইয়ামিন চুপ থাকো, সব টাকা কি চিপস খাওয়ার জন্য নাকি? আমার নতুন জামা কিনতে হবে না? দুলাভাই দেখেন, আপনার শালা আজকে যুদ্ধ জয় করে সবার জন্য টিকিট কিনে আনছে। ইয়াহু!
টিকিট কাটার যুদ্ধ শেষ হতে না হতেই ট্রেনটা এসে থামলো। দরজা খোলার সাথে সাথে একদল মানুষ নামার জন্য ঝাঁপিয়ে পড়লো আর আরেক দল উঠার জন্য। এই দুই পক্ষের মাঝখানে ইয়ামিনের পরিবার পড়ে অবস্থা পুরো স্যান্ডউইচের মতন হয়ে গেল। দুলাভাই, আপা, ইয়ামিন, শ্রাবণী, তোমরা সবাই আমার পিছনে পিছনে আসো, কেউ আমাদের ধাক্কা দিবেন না। কিন্তু তার কথা শোনার মতন অবস্থায় কেউ ছিল না। মানুষের ধাক্কায় শ্রাবণী আর ইয়ামিন আলাদা হয়ে গেল। তারা দুজন কোনো মতে মহিলাদের কামরায় ঢুকে পড়ল। মহিলাদের বগিতে ঢুকে ইয়ামিনের অস্বস্তি শুরু হলো। চারদিকে শুধু মহিলা। একজন অর্ধবয়স্ক মহিলা ইয়ামিনের গাল টিপে বলে, ওরে বাবারে, এই পিচ্চিটা তো খুব কিউট। এই পিচ্চিটা এখানে কি করে? হ্যাঁ, দেখি, এদিকে এসো তো, তোমার গালটা একটু টিপে দেই, মনে হয় পুরো তুলোর বস্তা। শ্রাবণী কোনো মতে হেসে বলল, আসলে খালাম্মা, ভিড়ের মধ্যে ভুল করে ঢুকে পড়েছি। আমার সাথে আপাত দুলা ভাই ফয়সালও আছে। ওরা ভিড়ের কারণে সাধারণ বগিতে উঠে পড়েছে। সাম্বা, এই সাম্বা, এখানে শুধু আন্টিরা, আমার ভালো লাগতেছে না। ইয়ামিন, কোনো চিন্তা করো না, পরের স্টেশনে আমরা ওই কামরায় চলে যাব। ঠিক আছে সাম্বা। পরের স্টেশনে অনেক কষ্ট করে তারা কামরা বদল করে একসাথে হলো। কিন্তু এখনকার অবস্থা আরো ভয়াবহ। তিল ধরারও জায়গা নেই। সবাই একে অপরের গায়ে লিপ্টে আছে। হঠাৎ করে কামরার ভেতর থেকে এক অদ্ভুত শব্দ হলো। শব্দের সাথে সাথে এক অদ্ভুত তীব্র গন্ধ ছুটলো। গন্ধটা এতটাই বাজে ছিল যে মনে হচ্ছে পচা ডিম, নষ্ট হওয়া মাছ আর এক সপ্তাহ পুরনো মোজা একসাথে মিশিয়ে কেউ স্প্রে করে দিয়েছে। বগির সবাই নাকে কাপড় চাপা দিল। মুহূর্তের জন্য পিনপতন নীরবতা। তারপরে শুরু হলো আসল হট্টগোল। কামরায় দাঁড়িয়ে থাকা এক বিশাল দেহী মোটা লোক ফয়সালকে চিৎকার করে বলতে থাকে, কিরে ভাই, এমন মরা ইঁদুর পচা গন্ধ ছাড়লো কে? মেট্রো কি পাবলিক টয়লেট পাইছেন নাকি যে মানুষের মুখের উপর পেতে দিবেন? গন্ধওয়ালা মনে হচ্ছে 10 দিনের পচা গরুর মাংস খেয়ে মেরেছে কেউ। আরে ভাই, কি বলেন এসব? এত বিশাল বড় আমার সাথে যায় না। আপনার সাইজ দেখছেন? আমার তো মনে হয় এই গন্ধযুক্ত আপনি মেরেছেন, আর আমি সকালে কিছু খাইনি। মোটা লোকটি তার দিকে তাকিয়ে বলে, চুপ করুন মিয়া, না খেয়ে এই অবস্থা। খেলে তো পারমাণবিক বোমা মারতেন, আর আমি যদি মারতাম তাহলে তো আপনারা সবাই উড়ে যাইতেন। ভাই, আমি দূর থেকে দেখেছি উনি মেরেছেন। উনি মেরে এখন দোষ আপনার ঘাড়ে উঠিয়ে দিতে চাচ্ছেন। ওনাকে বের করেন তো, বের করেন। মামা, পিটাও এই হাম্বাটাকে। এই হট্টগোলের মধ্যে কেউ খেয়ালই করলো না যে তাদের কাঙ্ক্ষিত উত্তরা স্টেশন চলে গেছে। যখন তাদের হুঁশ ফিরল, ট্রেন তখন উত্তরা নর্থ স্টেশনে থেমে গেছে। সবাই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলো। ফয়সাল মামা বলল, হায় হায় দুলাভাই, আমরা তো ভুল স্টেশনে নামে পড়ছি, এখন কি হবে? চলেন দুলা ভাই, আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নেই। তারা সবাই এক্সিট গেটের দিকে এগিয়ে গেল। ফয়সাল মামা তার কাঠটা মেশিং এ ছোঁয়াতেই একটা বিকট শব্দ করে লাল বাতি জ্বলে উঠলো। গেট খুললো না। একে একে সবাই চেষ্টা করলো, কিন্তু ফলাফল একই। কিছুক্ষণ পর একজন সিকিউরিটি গার্ড গম্ভীর মুখ নিয়ে এগিয়ে এলো। তিনি বললেন, কি সমস্যা আপনাদের? বারবার লাল বাতি জ্বলছে কেন? হ্যাঁ? ফয়সাল মামা আমতা আমতা করে বলে, আসলে ভাই, আমরা ভুল করে পরের স্টেশনে নামে পড়ছি। ট্রেনের ভিতরে একটা গ্যাঞ্জাম লাগছিল, তাই আমাদের স্টেশনটা মিস হয়ে গেছে। তাই আমরা এখানেই নেমে যাব। নিয়ম অনুযায়ী আপনাদের প্রত্যেককে এখন জরিমানা দিতে হবে, জনপ্রতি 500 টাকা। পরিবারের সবাই একসাথে চিৎকার করে উঠলো। 500 টাকা? আরে, এটা তো ডাকাতি। একটা স্টেশনের জন্য 500 টাকা। তা যখন ডাকাতিই করবেন, তাহলে মেট্রোতে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তায় যান। টিকিটের দাম 100 টাকা আর জরিমানা দিচ্ছেন 500 টাকা। ইয়ামিনের বাবা গার্ডকে বোঝানোর চেষ্টা করে, দেখুন ভাই, আমরা ইচ্ছা করে নামিনি, ট্রেনের গ্যাঞ্জামের কারণে ভুল হয়ে গেছে। কিন্তু গার্ডটা তার সিদ্ধান্তে অটল। নিয়ম তো নিয়মই স্যার, আপনাদের জরিমানা দিতেই হবে। জরিমানা না দিলে গেট খোলা হবে না। এই নিয়ে তর্কাতর্কি যখন তুঙ্গে, তখন হঠাৎ করে ইয়ামিন সামনে এগিয়ে এলো। সেই গার্ডের দিকে আঙ্গুল তুলে ধীর গলায় বলল, আমরা জরিমানা দিব না। গার্ডটা অবাক হয়ে ইয়ামিনের দিকে তাকালেন। কেন দিবা না?
না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বোঝা বলতেছি। টাকা তো বাসায়, এখন তো আমার কাছে কোনো টাকা নাই। ইয়ামিনের এই কথা শুনে আশেপাশে লোকজন হেসে পড়ল। গার্ডের গম্ভীর মুখটাও কেমন যেন হয়ে গেল। একটা বাচ্চা ছেলের এমন আত্মবিশ্বাসী উত্তর সে আশা করেনি। তিনি কি বলবেন সে ভেবেই পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই পিচ্চি তো খুব পাকা দেখছি। ফয়সাল মামা সুযোগ বুঝে বলল, আরে ভাই, বাচ্চা মানুষ, ও কি আর বুঝে? এইবারের মতো আমাদের মাফ করে দেন, আমরা এই প্রথম মেট্রো রেলে উঠছি। ভাইয়া প্লিজ, আমাদের বিয়ে বাড়িতে যেতে দেরি হয়ে যাচ্ছে। মানুষের হাসাহাসি আর ইয়ামিনের কাণ্ডে গার্ড শেষ পর্যন্ত নরম হলেন। তিনি বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান, কিন্তু পরের বার থেকে সাবধান থাকবে। গেট খোলার সাথে সাথেই তারা হাঁপ ছেড়ে বাঁচলো। স্টেশন থেকে বের হয়ে তারা একটা রিক্সা নিয়ে অবশেষে তারা বিয়েবাড়ি গেটে পৌঁছালো। সবার অবস্থা তখন দেখার মতন, চুল এলোমেলো আর কাপড় চোপড় ময়লা, আর মুখে ক্লান্তির ছাপ। বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে কনের মা তাদেরকে দেখে অবাক হয়ে বলে, কি রে, তোদের এই অবস্থা কেন? কোনো ঝড় তুফানের মধ্যে পড়েছিলি নাকি? ফয়সাল মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপা, ঝড়ের চেয়েও ভয়ঙ্কর কিছুর মধ্যে পড়ছিলাম। তার নাম হইতেছে মেট্রো রেল। জীবনে আর মেট্রোতে উঠলে আমার নাম ফয়সাল না, সাইডা দেমা কাইন্দা বাসি। সবাই যখন তাদের মেট্রো অভিযানের গল্প করছিল, ইয়ামিন তখন একটা কোণে দাঁড়িয়ে তার পছন্দের চিপস ছিঁড়ে খাচ্ছিল। তার মুখে বিজয়ের হাসি। সে আজকে শুধু চিপস জিতেনি, 500 টাকার জরিমানাও বাঁচিয়ে দিয়েছে। তার কাছে এই মেট্রো রেল যাত্রা ছিল জীবনের সেরা অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? তোমাদের মেট্রো রেল যাত্রাটা কেমন ছিল তার কোনো মুহূর্ত যদি থেকে থাকে তাহলে কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা।